এখন আমরা পড়বো আফবাও নীতি। আফবাও নীতি মানে কি? আফবাও নীতি হচ্ছে ইলেকট্রন পূর্তি কেমন ভাবে হবে সেটা নিয়েই আফবাও নীতি প্রতিষ্ঠিত হয়। মানে কি? ইলেকট্রনগুলো প্রথমে প্রবেশ করবে সর্বনিম্ন শক্তি স্তরে। প্রথমে সর্বনিম্ন শক্তি স্তরে যাবে এবং ধীরে ধীরে সেগুলো উচ্চতর শক্তি সম্পন্ন উপকক্ষে প্রবেশ করবে। তো একটা ক্রমবর্ধমান সিরিজে ধারণা দিয়েছিলেন যে একটা ইলেকট্রন পূর্তি কোনো একটা নির্দিষ্ট অ্যাটমের ক্ষেত্রে কেমন হবে তাই নিয়ে বিজ্ঞানী আফবাও এই আফবাও নীতির সূত্রটা প্রতিষ্ঠা করেন। বলা হয় প্রথমে ইলেকট্রন 1s অরবিটালে যাবে, তারপরে 2s, 2p, 3s, 3p, 3d, আচ্ছা 4s, তারপরে 3d হবে 4s, 3d, তারপরে কি হবে 4p, 5s, 4d, 5p, 5p, 6s, 4f, 5d, এরকম ভাবে ইলেকট্রন গুলো কিন্তু ইলেকট্রন পূর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে। এটা আমাদের ইলেকট্রনিক কনফিগারেশন যখন আমরা বের করবো কোনো অ্যাটমের, তখন এটা আমাদের লাগবে এরকম ভাবে। তো এটা মনে রাখার জন্য বিজ্ঞানী আফবাও তিনি বলেছিলেন যে 1s, তারপর 2s, 2p, 2 এর অরবিটাল করে লিখে নেব, 3s, 3p, 3d, 4s, 4p, 4d, 4f, এরকম ভাবে লিখে নিয়ে কি হবে, প্রথমে ইলেকট্রন এই 1s এ আসবে, 1s থেকে ইলেকট্রন এই 2s এ আসবে, 2s থেকে ইলেকট্রন 2p তে আসবে, 2p থেকে তারপরে 3s এ আসবে, 3s থেকে 3p তে আসবে, তারপর 4s, তারপর 3d তে আসবে, তারপরে 4p, তারপরে 5s, আবার এখান থেকে চলে যাবে 4d। এটা হচ্ছে কি আফবাও নীতি অনুযায়ী কি এটা ইলেকট্রন পূর্তির একটা প্রক্রিয়া। ঠিক আছে, এটা আমরা এই ছকটার মাধ্যমে মনে রাখতে পারি। ঠিক আছে, আচ্ছা তো এবারে আমরা কি দেখব? এবারে দেখব, এটা অলরেডি আমরা দেখেছি যে এস এ হাইয়েস্ট কটা ইলেকট্রন, এস অরবিটালে কটা ইলেকট্রন থাকে, একটা একটা নির্দিষ্ট অরবিটালে কটা ইলেকট্রন ধরে, পিতে 6টা, ডিতে 10টা। তো এইসব কনসেপ্ট গুলোর উপর বেস করে এবার দেখবো যে একটা মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস আমরা কেমন ভাবে লিখতে পারি। দেখো হাইড্রোজেন, হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা কত? পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা 1, হিলিয়ামের 2, লিথিয়ামের 3, সোডিয়াম 11, ক্যালসিয়াম কত 20, টাইটেনিয়াম 22। ঠিক আছে, তো কেমন হবে 1 হাইড্রোজেন, তাহলে প্রথমে 1s আসে, তারপর 2s আসে, এরকম ভাবে হয় 1s প্রত্যেকটার ক্ষেত্রে। তো হাইড্রোজেনের ক্ষেত্রে একটাই প্রোটন বা একটা ইলেকট্রন আছে, এখানে একটা প্রোটন এবং একটা ইলেকট্রন আছে হাইড্রোজেনের। তো একটা ইলেকট্রন 1s এর মাথায় থাকবে। 1s মানে কি? 1s মানে কটা কক্ষক? এখানে একটা, তাহলে একটাতে কটা ইলেকট্রন ধরতে পারে? হাইয়েস্ট 2টো। তাহলে এখানে তো হাইড্রোজেনের ইলেকট্রন কটা আছে? H মানে একটা, তাহলে 1s এর মাথায় ইলেকট্রন সংখ্যাগুলো মাথায় হবে, তাহলে একটা ইলেকট্রন। হিলিয়ামের এস অরবিটালে হাইয়েস্ট কটা ইলেকট্রন ধরতে পারে? হাইয়েস্ট এস অরবিটাল কন্টেন্স 2 ইলেকট্রন, তাই তো? তাহলে হিলিয়াম মানে 1s মাথায় কত হবে? 2 হবে। এস এর মাথায় কটা ইলেকট্রন ধরবে? হাইয়েস্ট 2টো, আর এতে 2টো ইলেকট্রন আছে 3টে। এবারে দেখো লিথিয়ামের ইলেকট্রন সংখ্যা কত? 3, পারমাণবিক সংখ্যা 3 মানে ইলেকট্রন সংখ্যা 3, প্রোটন সংখ্যা 3। তো ইলেকট্রন সংখ্যা আমরা কেমন ভাবে লিখবো? প্রথমে আসি এবারে আফবাও নীতি অনুযায়ী প্রথমে 1s, তারপরে 2s। 1s এ হাইয়েস্ট, এস অরবিটালে হাইয়েস্ট কটা ইলেকট্রন ধরে? 2টো,
দুটো ছাড়া এখানে কটা আছে, তিনটে, একটা এক্সট্রা আছে, তাহলে এটা 1s2 2s1। এখন যদি একটু বড় জিনিস নেই, আচ্ছা লিথিয়ামের পরে তুমি দেখা যাচ্ছে অক্সিজেন করছো, অক্সিজেন করছো মানে অক্সিজেনের কটা ইলেকট্রন আছে, অক্সিজেনের 8টা ইলেকট্রন আছে, তাই তো? তাহলে প্রথমে 1s আবরণীতি অনুযায়ী, তারপর 2s, তারপর 2p আসে, তারপর 3s 3p এরকম ভাবে আসে। তাহলে 1s এর কটা ইলেকট্রন ধরবে হাইয়েস্ট, দুটো ধরে, s অরবিটাল মানে দুটো ইলেকট্রন, 2 2 4, তা আছে কটা, 8টা। তাহলে p অরবিটালে হাইয়েস্ট ধরে 6টা, তাহলে এখানে 8টা আছে, 8টা ইলেকট্রন, 2 2 4 আর 4টে পড়ে আছে, তাহলে এটা হচ্ছে কার, অক্সিজেনের। তেমন ভাবে যদি তুমি ফ্লুরিনের করো তাহলে কেমন হবে, 1s2 2s2 2p, কত হবে 9, তার মানে 2 আর 2 4, 9, 4টা বাদ দিলে 5টা, তাহলে 5টা ধরে গেল। তেমন সোডিয়ামের কত, আচ্ছা নিয়নের কত হবে, নিয়ন মানে 10, তাই তো? তাহলে 1s2 2s2 2p 6। এবার 6 এর পরে কি এরকম হবে, এই যখন নিয়নের পরে যখন আমি সোডিয়ামের করছি, নিয়নের পরে যখন সোডিয়ামের ইলেকট্রনিক বিন্যাস করছি, এটা কি এরকম হবে 1s2 2s2 2p7? না, কখনোই না, কারণ p অরবিটালে কটা ইলেকট্রন ধরে হাইয়েস্ট, 6টা ইলেকট্রন, 3টে অরবিটাল মানে 3 2 6টা ইলেকট্রন। তাহলে 6টা ইলেকট্রন আমি কিভাবে লিখবো, 6টা ইলেকট্রন আমি 7টা কখনোই করতে পারবো না, কারণ এর তো p এর কটা অরবিটাল, 3টে, তাহলে এক একটা অরবিটালে দুটো ইলেকট্রন ধরছে, তাই ধরে, তাছাড়া বেশি কখনোই ধরবে না। তাহলে এখানে 7টা দিলে কখনোই সেটা কিন্তু ইলেকট্রনিক বিন্যাস, ঠিক ইলেকট্রনিক বিন্যাস হবে না। তাহলে 1s2 2s2 2p, 6টা হাইয়েস্ট, 6টা ধরে 6টাই দিয়ে দিলাম, 6 2 8 2 10। এইবারে আসবে আমাদের 3s আবরণীতি অনুযায়ী 1s 2s 2p 3s, তাহলে 3s এ একটা ইলেকট্রন ঢুকে যাবে। যেমন ক্যালসিয়ামের যদি করো তাহলে 1s2 2s2 2p6 3s2, কত হলো 2 আর 2 4 আর 6 10 আর 2 12, 3s2 3p6, তাই তো? তাহলে তারপরে 4s আছে, তাহলে 4s2, তাহলে 20টা হলো, দেখো যদি 4 6 4 10 আর 2 12 আছে, 18 আর 2 20। এখন আমরা আরেকটা জিনিস এখানে লক্ষ্য করব, এইটা এটা কার কনফিগারেশন, নিয়নের, তাই তো? তাহলে আমি যদি সোডিয়ামের কনফিগারেশন নিয়নের সঙ্গে লিখতে চাই, সোডিয়ামের কনফিগারেশন, সোডিয়াম মানে 11, তো 11 মানে কত, 10 আর 1 11, তাহলে 10 মানে কার কনফিগারেশন, এই থার্ড ব্র্যাকেটে যদি নিয়ন লিখি তার মানে নিয়নের কনফিগারেশন, তারপরে এটা মানে তো নিয়নের কনফিগারেশন ছিল, তারপরে এক্সট্রা কে আছে 3s1, তাহলে নিয়ন 3s1, এটা হচ্ছে সোডিয়ামের কনফিগারেশন। সিমিলারলি যদি ম্যাগনেসিয়ামের কনফিগারেশন লিখতে হয়, ম্যাগনেসিয়াম মানে 12, তাহলে নিয়ন পর্যন্ত হচ্ছে 10 আর 2 12, তাহলে 3s এ কটা ইলেকট্রন থাকবে, দুটো ইলেকট্রন। ঠিক আছে, টাইটানিয়াম মানে কি হবে, টাইটানিয়াম মানে দেখো এখান থেকে এটা, আচ্ছা এখানে আরেকটা জিনিস, এখন যদি আমি আর্গনের কনফিগারেশন লিখি, আর্গন মানে 18, তাহলে কত হবে 1s2 2s2 2p6 3s2 3p6, মানে কত হচ্ছে 6 2 8 আর 2 10 আর 6 16 2 18, এটা 18 হচ্ছে আর্গনের কনফিগারেশন। এটাও একটা নিষ্ক্রিয় গ্যাস, নিয়নও একটা নিষ্ক্রিয় গ্যাস। তাহলে এখান থেকে এটা লক্ষ্য করো, এটা আর্গন না, তাহলে এটা হচ্ছে আর্গন 4s2। তাহলে টাইটানিয়াম মানে আমরা পুরোটা লিখেও লিখতে পারি, শর্টকাটে আমরা আর্গন 4s2 কিন্তু লিখতে পারি। আচ্ছা কেন আর্গন 4s2 লিখলে কটা হচ্ছে, 18 আর 2 20, এর আছে কটা 22, তাহলে 3d তে এখনো দুটো ইলেকট্রন দিতে হবে, তাহলে আর্গন 4s2 3d2। এরকম ভাবে আমরা ইলেকট্রনিক বিন্যাস কিন্তু করি। আচ্ছা তাহলে আমরা একটু যদি অন্যরকম করতে চাই, তাহলে দেখাচ্ছি আমরা যদি অ্যালুমিনিয়াম করি, তাহলে অ্যালুমিনিয়াম 13, ঠিক আছে। যদি ম্যাঙ্গানিজ দেখাচ্ছে করছি, যে ম্যাঙ্গানিজের গল্প পরে হচ্ছে, তো 13 আমরা কেমন ভাবে করব, আমরা যদি পুরো লিখতে চাই পুরো লিখেও করতে পারি, 1s2 1s এর পর 2s 1s 2s 3s 3p, আচ্ছা এখান থেকে দেখি 2 আর 2 4 2p 1s 2s 2p, আচ্ছা 2p 6 6 2 8 আর 2 10, 3s এর 2, 3s এ 3 হবে কি না, কখনোই না, কারণ s অরবিটালে হাইয়েস্ট কটা ইলেকট্রন ধরবে, দুটো ইলেকট্রন। তাহলে 1s2 2s2 2p6 3s2 3p এর মাথায় কত হবে, এটা লাগবে না, 3p এর মাথায় কত হবে 13, তাহলে 2 2 4 6 4 10 আর 2 12 আর 1 13, তাহলে এটা কার কনফিগারেশন, এটা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত এটা নিয়নের কনফিগারেশন, নিয়ন 10, তারপরে 3 মানে 3s2 3p1। তাহলে আমরা আশা করি বুঝতে পারলাম যে ইলেকট্রনিক কনফিগারেশন আমরা কেমন ভাবে করব।
এখন ব্যতিক্রমী ইলেকট্রনিক বিন্যাস বলতে আমরা কি বুঝি? দেখো, আমরা তো ইলেকট্রন বিন্যাস এরকম ভাবেই করেছিলাম যে ফিল পুরো এই পর্যন্ত দেখো পুরো ফিল করে আসছি 1s 2s 2p 3s 3p 4s 3d এরকম লিখে পুরো মাথায় ফিল করতে করতে আসছি এত সময়, তাই তো? মাথায় ফিল করতে করতে আমরা আসছি। এটা মুছে দিতে পারি আমরা এখন। আচ্ছা, এখানে একটা নতুন পেজও নিয়ে নিতে পারি। আচ্ছা, দেখো দেখো আমরা এক কাজ করতে পারি এখানে। ধরো আমি ম্যাঙ্গানিজ নিলাম। ম্যাঙ্গানিজ মানে কত? ম্যাঙ্গানিজ মানে 25, তাই তো? আচ্ছা, এগুলো আমরা মনে রাখবো। স্ক্যান্ডিয়াম থেকে এগুলো সবসময় যেন আমাদের মনে থাকে। স্ক্যান্ডিয়ামের হচ্ছে 21, টাইটেনিয়ামের হচ্ছে 22, ভ্যানাডিয়ামের 23, ক্রোমিয়ামের 24 পারমাণবিক সংখ্যা, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক। এগুলো মনে রাখতেই হবে, এগুলো সবসময় কাজে লাগবে। পরস্পর আছে 24, 25, 26, 27, 28, 29, 30, তাই তো? তাহলে ম্যাঙ্গানিজের যদি 25 হয় তাহলে সেটা কেমন ভাবে লিখবে? প্রথমে 1s আসে, তারপর 2s, 2p, 3s, 3p, 4s, 3d। তাহলে কত হচ্ছে দেখো? 25, দুটো দুটো ছটা, দুটো ছটা, এর কত হচ্ছে? দুটো। তাহলে 6 দিয়ে 8 2 10 আছে, 16 দিয়ে 18 দিয়ে 20 আর 5 3d5। এটা ম্যাঙ্গানিজ। এখন আমি একটা ক্রোমিয়াম মানে 24, তাই তো? ক্রোমিয়াম মানে 24 আর 23 দেখাচ্ছে আমি ভ্যানাডিয়ামের ক্ষেত্রে করছি। ভ্যানাডিয়াম মানে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2, 18 2 20, 3d3। দেখো, তাহলে ক্রোমিয়ামের কেমন হওয়ার কথা? 3d4 হওয়ার কথা না? হওয়ার কথা হচ্ছে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত কিসের কনফিগারেশন? আর্গনের কনফিগারেশন। তাহলে আর্গন 4s2, 3d4 হওয়ার কথা। এটা ক্রোমিয়ামের হওয়ার কথা। এটা হচ্ছে, এটা হওয়ার ছিল সূত্র অনুযায়ী এটা হওয়ার কথা। সূত্রানুযায়ী এত সময় যেটা করছি সেই অনুযায়ী এটা হওয়ার কথা। কিন্তু দেখো এখানে ডি অরবিটালে এখানে কটা ইলেকট্রন আছে? ডি অরবিটালে এখানে কটা ইলেকট্রন আছে? ডি মানে 5টা কক্ষ। 5টা কক্ষ, 1 2 3 4টে আছে, তাই তো? এটা হওয়ার কথা ছিল। আর 4s-এ দুটো, 4s-এ দুটো, এটা হওয়ার কথা ছিল সূত্র অনুযায়ী। কিন্তু কি হবে এক্স্যাক্টলি? দেখো, আর্গন 4s, এখানে যদি আমি একটা এই দুটো থেকে অ্যারেঞ্জ করে আমি যদি 4s-এ একটা নিয়ে 3d-তে 5টা দিই তাহলে এটা কেমন হবে? এটা ডি অরবিটালে দেখো 5টা কক্ষ, 5টাতে 5টা ইলেকট্রন অকুপাই করে আছে। 5টা ইলেকট্রন অকুপাই করে আছে মানে কি? এটা হচ্ছে হাফ ফিল্ড। হাফ ফিল্ড কেন বলছি? ডিতে 5টা কক্ষে 5টা ইলেকট্রন দিয়েছি, হাইয়েস্ট 10টা ধরতে পারে, 10-এর হাফ, তার এটা হচ্ছে হাফ ফিল্ড। এর বলে হাফ ফিল্ড ইলেকট্রনিক কনফিগারেশন। এটা ভীষণই কি হয়? সুষম হয়। আর ওই জন্য এটাকে বলা হয় স্টেবল, সুস্থিত। ঠিক আছে, স্টেবল কনফিগারেশন বলা হয়। তাহলে এটা সূত্র অনুযায়ী হওয়ার কথা ছিল, কিন্তু এটা কিন্তু হয় না। এটাই হচ্ছে কি এই ক্রোমিয়ামের অরিজিনাল কনফিগারেশন। দেখো 4s-এ দুটো ছিল, কিন্তু 4s একটা নিয়ে 3d কে স্টেবল করে দিচ্ছে, সুষম আকৃতি দিচ্ছে, একটা সুষম আকৃতি প্রদান করছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি? এটা কি আমরা কি হিসেবে মনে রাখবো? এটা হচ্ছে ব্যতিক্রমী কনফিগারেশন, এক্সেপশন, ব্যতিক্রমী। ঠিক আছে, আর একটা কেসেও ব্যতিক্রমী হয়। ঠিক আছে, এটা হাফ ফিল্ড। আর ওই ক্ষেত্রে বাকি সব কিন্তু একই রকম, যে 4s প্রথম 4s ফিল আপ করবে, তারপর 3d ফিল আপ হবে।
ঠিক যেমন যদি আমরা ক্রোমিয়াম 24, 25 তো আমরা দেখলাম, এটা কি কোনো ব্যতিক্রম ফলো করলো না, প্রথমে 4s ভর্তি হয়েছে, তারপর যে কটা আছে 3d তে গিয়েছে। সিমিলারলি যদি আমরা এখন দেখো, যদি আমরা এখন আয়রনের কথা বলি, আয়রন মানে 26 মানে আর্গন 18 পর্যন্ত হয়ে গেল, আর্গনের পর 4s আসে, তারপর 3d আসে, তাহলে 18 আর 2 20 আর 6 26। তাহলে এখানে কিন্তু 4s আগে ফিল আপ হলো, তারপরে কিন্তু 6টা ইলেকট্রন এখানে এসে দাঁড়ালো। ঠিক একইভাবে এই প্রত্যেকটা কোবাল্ট নিকেল পর্যন্ত একই রকম ভাবে 4s ফিল আপ হবে, কিন্তু কপারের ক্ষেত্রে আবার কিন্তু আমরা ব্যতিক্রমী ব্যাপারটা লক্ষ্য করব। দেখো কপারের 29, তো তাহলে আর্গন পর্যন্ত হলো, তারপরে 4s আসবে, তারপর 3d আসবে। হওয়ার কথা ছিল কি এখানে দুটো, আর এখানে 18 আর 2 20 আর 9 29 হওয়ার কথা ছিল, কিন্তু 9 এ দেখছি আমার একটাই অরবিটাল, 5টা থেকে 9টা, মানে বুঝতেই পারছো একটা অরবিটালই ফাঁকা আছে, বাকি প্রত্যেক এই পর্যন্ত পুরো ভর্তি আছে। ঠিক আছে, তাহলে এই একটা এদের নিজেদের মধ্যে একটা ইন্টারচেঞ্জ করছে। এই 5টা যে অরবিটাল ছিল, এখানে দেখো 1 2 3 4 5, এটা কোন সূত্র অনুযায়ী ভর্তি হচ্ছে, যে প্রথমে 5টা ফিল আপ করে নিচ্ছি হোল সূত্র অনুযায়ী, তাই তো 6 7 8 9, 9টা ছিল, ওই জন্য এটা ফুলফিল হচ্ছিল না। কিন্তু যদি এরকম করে যে আর্গন 4s এখানে একটা আসে আর 3d, তাহলে কটা হয়ে যাবে 10টা। তাহলে দেখো কপার 29, তাহলে এটা কত হচ্ছে 18 আর 19 আর 10 29, তাহলে এটার পরিবর্তে এটা কিন্তু ফুলফিল হয়ে যাচ্ছে। দ্যাট ইজ ভেরি মাচ স্টেবল, ভেরি মাচ স্টেবল, ভেরি মাচ স্টেবল কনফিগারেশন, ভীষণই সুস্থিত কনফিগারেশন। তাহলে এটা হচ্ছে একটা এক্সেপশন। তাহলে এক্সেপশন কোন কোন জিনিসে দেখাচ্ছে? এক্সেপশন কিন্তু দেখাচ্ছে হচ্ছে দুটো এক্সেপশন দেখাচ্ছে। কোন কোন আয়ন আপাতত দেখলাম আমরা, ক্রোমিয়াম আর কপার। shows exception in electronic configuration, ঠিক আছে। তাহলে এটা কেন হচ্ছে? কারণ হাফ ফিল বা ফুল ফিল অরবিটালের সুস্থিতি কেন হচ্ছে? কারণ এটা হচ্ছে সুষম বন্টন, ইলেকট্রনগুলোর একটা সুষম বন্টন হচ্ছে, D5 হোক কিংবা D10 হোক, সুষম একটা বন্টন হচ্ছে ইলেকট্রনগুলোর। ঠিক আছে, এবার দেখবো আমরা আয়নের ইলেকট্রন বিন্যাসগুলো কিভাবে করব। আমরা ইলেকট্রনিক বিন্যাস শিখে গেছি, ফ্লোরিন মানে কটা? 9টা, 1s 2s 2p, 9টা মানে প্রথমে s অরবিটাল দুটো, 2s এও দুটো, মানে s অরবিটাল দুটো, তাহলে 4 আর পড়ে আছে কটা? 5টা। মাইনাস মানে কি ইলেকট্রন নেবে, ইলেকট্রন সংখ্যা বেড়েছে, তাহলে ইলেকট্রন সংখ্যা বেড়েলে কত হবে? ইলেকট্রন 9, আর উপরে -1 মানে 9, একটা মাইনাস মানে 9 প্লাস 1 মানে 10টা ইলেকট্রন হয়ে গেছে। এখন 10টা ইলেকট্রন তুমি যদি ফিল আপ করতে চাও, তাহলে তুমি 10টা ইলেকট্রন কেমন ভাবে ফিল আপ করবে? 1s 2s 2p, তাহলে 1s 2s 2p যদি করো, দুটো 4টে, এখানে এখন ইলেকট্রন সংখ্যা কত? 10, প্রোটন সংখ্যা নয়, কিন্তু ইলেকট্রন সংখ্যা কত? 10। এই উপরে চার্জ গুলো মাইনাস থাকলে কি হয়? যোগ হয়ে যায়। আর এখানে যদি প্লাস থাকতো, প্লাসের কেসটা পরে বলছি, বিয়োগ হয়ে যেত, অপোজিটলি ব্যাপার। তাহলে 2 আর 2 4 আর 6টা, 6 আর 4 10। তাহলে আমরা বুঝলাম তো যে অ্যানায়নের ইলেকট্রনিক বিন্যাস কেমন হয়। ঠিক সিমিলারলি আমি যদি অক্সিজেনের ক্ষেত্রে বিচার করি, অক্সিজেনের কত পরমাণুর সংখ্যা? 8, তাহলে 8 যদি হয় 1s 2s 2p, তাই তো? তাহলে 8 মানে দুটো 4টে আর 4টে 8টা হলো। এখন যদি O2 মাইনাস থাকতো, তার ইলেকট্রনিক বিন্যাস কেমন হবে? O2 মাইনাস হলে এর ইলেকট্রনিক বিন্যাস এমন হবে যে 8 ছিল, ঠিক আছে, প্লাস মাথায় যে চার্জটা আছে, তাহলে 8 প্লাস 2 ইকুয়াল টু 10। তাহলে O2 মাইনাস এই সিস্টেমটার প্রোটন সংখ্যা কত? প্রোটন সংখ্যা হচ্ছে 8, বাট ইলেকট্রন সংখ্যা এই প্রোটন সংখ্যা প্লাস মাথায় চার্জ যদি নেগেটিভ থাকে তাহলে যোগ করতে হবে, আর যদি পজিটিভ থাকে বিয়োগ করতে হবে। এখানে নেগেটিভ আছে, কটা নেগেটিভ আছে? দুটো নেগেটিভ আছে, তাহলে দুটো মানে প্লাস 2, তাহলে 8 আর 2 10। তাহলে 10টা ইলেকট্রন কেমন হবে? 1s 2s 2p 2 2 6, তাহলে 6 আর 2 8 আর 2 10। তাহলে আমরা দেখলাম যে আয়নের, মেনলি এখন আমরা দেখছি অ্যানায়নের ক্ষেত্রে, অ্যানায়নের ক্ষেত্রে ইলেকট্রনিক বিন্যাস কেমন হবে আমরা এখন তা দেখে ফেললাম। এখন আশা করি আমরা করতে পারবো। তো আমরা এবার দেখবো যে ক্যাটায়নের ক্ষেত্রে ইলেকট্রনিক বিন্যাস কেমন হবে।
ক্যাটায়ন মানে কি বললাম, ক্যাটায়নের ক্ষেত্রে ইলেকট্রনিক বিন্যাস কেমন হবে? তো ক্যাটায়ন মানে ধরো এফির ইলেকট্রনিক বিন্যাস, এফি মানে কত? 26। আগে আমরা দেখেছি, তাহলে 26 মানে 1s 2s 2p 3s 3p 3s, তারপর দাও 3s। আচ্ছা, এই পর্যন্ত আমরা করে নিই। তাহলে কত হচ্ছে? 2 2 4 6 4 10 3s2 3p 6, তাহলে কত হচ্ছে? 1s2 2s2 2p6 3s2 3p6, তারপর 4s আগে আসবে, তারপর কি আসবে? 3d। তাহলে কত হচ্ছে এই পর্যন্ত? 10 আর 2 12 আর 6 18 আর 2 20 আর 6 26। আশা করি বুঝতে পারছো আমি কিভাবে করছি। আবহাওয়া প্রিন্সিপাল অনুসারে এনার্জির যে ক্রম ছিল সেটা আমি বসিয়ে নিচ্ছি। তারপরে আমি জানি যে ডি অরবিটালে হাইয়েস্ট 10টা ইলেকট্রন ধরতে পারে, 7টা আর যদি পড়ে থাকতো তাহলে 7 8 9 10 পর্যন্ত এখানে বসে যেত। এস এ আর দুটো ইলেকট্রন, পিতে 6টা ইলেকট্রন, এস এ দুটো ইলেকট্রন, পিতে অ্যাজ ইউজুয়াল। তাহলে এখানে কত হচ্ছে? এখানে হচ্ছে ইলেকট্রন এই পর্যন্ত ঢুকে যাচ্ছে, এটা হচ্ছে এই পর্যন্ত কি আর্গন পর্যন্ত ছিল, তো 4s2 3d6। এখন 2 প্লাস মানে এখানে 26, তাহলে এখানে ইলেকট্রন সংখ্যা কত আছে? ইলেকট্রন 26, প্লাস থাকলে বিয়োগ করতে হবে বলেছি, 26 বিয়োগ 2 মানে 24। তাহলে 24 মানে ইলেকট্রন মনে রাখবে কখনোই 3d থেকে বেরোবে না, ইলেকট্রন প্রথমে বেরোবে হচ্ছে এই 4s থেকে, ইলেকট্রন কিন্তু আগে বেরিয়ে যাবে। তাহলে এর ইলেকট্রনিক কেমন হবে এর অবস্থা? 1s2 2s2 2p6 3s2 3p6, ইলেকট্রন কিন্তু দুটো বেরিয়ে যাবে কোথা থেকে? এই 4s থেকে। তাহলে 4s এর ইলেকট্রন নেই, তাহলে 3d6 4s 0 হয়ে গেছে, ওই জন্য এটা লিখবো না, ঠিক আছে। এফি 3 প্লাস মানে কটা ইলেকট্রন বেরোবে? 3 প্লাস মানে এই কনফিগারেশন থেকে 3টে ইলেকট্রন বেরোবে। এখন একটা ইলেকট্রন একটা বেরোক কিংবা দুটো বেরোক, সেটা বেরোবে হচ্ছে 4s থেকে, কারণ 4s এ দুটো ইলেকট্রন আছে। তারপরের যে ইলেকট্রন বেরোবে সেটা তাহলে কোথা থেকে বেরোবে? সেটা 3d থেকে বেরোবে না সেটা 3p থেকে বেরোবে? মনে রাখবে 3p হচ্ছে ইনার অরবিটাল, ভিতরে থাকে, এর থেকে কিন্তু কখনোই বেরোবে না। ইলেকট্রন যখন 4s এর খালি করা হয়ে যাবে তারপরে ইলেকট্রন 3d থেকে বেরোবে। তাহলে ইলেকট্রনের এই পর্যন্ত যদি আর্গনের কনফিগারেশন হয় তাহলে আমরা লিখে রাখি আর্গন 18, তারপরে 4s থেকে বেরিয়ে গেছে, তাহলে 3d হয়ে যাবে কত? 5। দেখো মিলছে কি? এখানে কত? 26, 26 থেকে 3 বাদলে 23, তাহলে 18 আর 5 23। এটাই হচ্ছে কার কনফিগারেশন? এটাই এফি 3 প্লাস এর কনফিগারেশন। এই কনফিগারেশন কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এখন আমরা যদি এমএন এর কনফিগারেশন করি তাহলে এমএন কেমন হবে দেখি। ম্যাঙ্গানিজ, তাহলে তুমি 1s দিয়েও লিখতে পারো, 1s 2s 2p 3s 3p 4s 3d। তাহলে ম্যাঙ্গানিজ 1s2 2 6 2 6 2, কটা হচ্ছে এই পর্যন্ত? 18 আর 2 20, ম্যাঙ্গানিজ মানে কত? 25, তাই তো? তাহলে এখানে হচ্ছে 5। এটা তুমি অন্যভাবে লিখতে পারো, আর্গন মানে 18, 4s2 20 আর 3d 5 মানে 25। তাহলে ম্যাঙ্গানিজ এটা হচ্ছে Mn প্লাস। ইলেকট্রন কোথা থেকে বেরোবে বলেছি? ইলেকট্রন আগে বেরোবে হচ্ছে 4s থেকে। তাহলে ইলেকট্রন যদি বেরিয়ে যায় 4s থেকে তাহলে কি হবে? আর্গন 4s থেকে একটা বেরোলো আর একটা থাকলো 3d5। এখন ইলেকট্রন তো দুটো বেরোবে, তাহলে কোথা থেকে বেরোবে? দুটোই। 4s এ হাইয়েস্ট দুটো আছে, তাহলে দুটোই বেরিয়ে যাবে 4s থেকে। তাহলে সেটা কেমন হবে? আর্গন 4s 0, না লিখলেও চলবে 3d5। এখন ইলেকট্রন 3টে বেরোবে, তাহলে কোথা থেকে বেরোবে? প্রথমে তো 4s থেকে দুটো বেরিয়ে গেল, তারপরে একটা বেরোবে কোথা থেকে? 3d থেকে। এগুলো হচ্ছে কি? এগুলো ইনার অরবিটালের মধ্যে পড়ছে, ওই জন্য ভিতরের অরবিটাল, এর থেকে কিন্তু ইলেকট্রন রিলিজ করবে না। তাহলে এটা কেমন হয়ে যাবে? 3d4, 4s 0 বলে আর লিখলাম না, ঠিক আছে। তাহলে এটা কি আমরা কিসের ইলেকট্রনিক বিন্যাস করছি? এটা আমরা কিন্তু ক্যাটায়নের ইলেকট্রনিক বিন্যাস করছি। আমরা এখন ক্যাটায়নের ইলেকট্রনিক বিন্যাস গুলো দেখছি যে ক্যাটায়নের ইলেকট্রনিক বিন্যাস কেমন ভাবে হবে, ঠিক আছে। যদি সহজ করতে চাও Na প্লাস এগুলো তোমরা ট্রাই করবে। Na মানে কত? 1s 2s 2p 3s 3p, আচ্ছা 3p যদিও থাকবে না, আচ্ছা দেখছি 11, তাহলে 2 2 4 6 2 8 আর 2 10, তাহলে আর একটা পড়ে আছে। তাহলে ইলেকট্রন এখান থেকে তাহলে যদি বলো 2p6 থেকে বেরোবে না 3s, এস অরবিটাল থেকে সবসময় মনে রাখবে ইলেকট্রন এস অরবিটাল থেকেই বেরিয়ে যাবে, শেষের এস অরবিটাল থেকে ইলেকট্রন কিন্তু রিলিজ করবে। তাহলে এর ইলেকট্রনিক বিন্যাস Na প্লাস যদি দাও
তাহলে কেমন হবে Na প্লাস, তাহলে প্লাস মানে একটা ইলেকট্রন বেরিয়ে যাবে, তাহলে 10টা ইলেকট্রন 11টা ছিল তার থেকে একটা বেরিয়ে যাচ্ছে, তাহলে নাম্বার অফ ইলেকট্রন কত হচ্ছে 11 বিয়োগ 1 মানে 10। তাহলে লেখো 1s 2s 2p, তাহলে 2 আর 2 4, 6 4 10। তাহলে এরকম ভাবে এটা কিসের কনফিগারেশন হবে, এটা কিন্তু ক্যাটায়নের ইলেকট্রনিক কনফিগারেশন হবে। তাহলে আমরা বুঝতে পারলাম, তাহলে আমরা অ্যানায়ন এবং ক্যাটায়নের ইলেকট্রনিক কনফিগারেশন কিন্তু শিখলাম। এটাও দেখলাম যে ইলেকট্রন সবসময় বের হতে গেলে বাইরের অরবিটালকে কিন্তু প্রেফার করবে, ইনার অরবিটাল থেকে কিন্তু ইলেকট্রন বেরোনো পসিবল নয়। প্রথমে ইলেকট্রন এস অরবিটাল থেকে বেরোবে, এস যখন শেষ হয়ে যাবে তখন ইলেকট্রন অন্য অরবিটাল থেকে বেরোবে। ঠিক আছে, তো এখন আমরা দেখবো যে এই প্যারাম্যাগনেটিক মানে কি। প্যারাম্যাগনেটিক মানে চৌম্বক ক্ষেত্র দ্বারা মৃদুভাবে আকৃষ্ট হয়, চৌম্বক ক্ষেত্র দ্বারা মৃদুভাবে আকৃষ্ট হয়। কখন কখন কোন সিস্টেম প্যারাম্যাগনেটিক হয়, কোন কোন পরমাণুতে, কোন পরমাণুর ক্ষেত্রে যদি যদি অযুগ্ম ইলেকট্রন থাকে, অযুগ্ম ইলেকট্রন, অযুগ্ম ইলেকট্রন মানে কি আনপেয়ার্ড, আনপেয়ার্ড মানে কি, আনপেয়ার্ড মানে ধরো এস অরবিটালে, এটা এস অরবিটালে একটা কক্ষক, পি অরবিটালে 3টে, তাই তো। তাহলে এখানে যদি একটা সিঙ্গেল অরবিটাল থাকে আনপেয়ার্ড অযুগ্ম ইলেকট্রন, তাকে যদি কোনো পরমাণু ক্ষেত্রে যদি অযুগ্ম ইলেকট্রন থাকে তখন সেটা হয়, তখন সেটা হয় কি হয় প্যারাম্যাগনেটিক, প্যারাম্যাগনেটিক। আর কোন সিস্টেমের ডায়াম্যাগনেটিক মানে কি, সেখানে কোনো অযুগ্ম ইলেকট্রন থাকবে না, কোনো অযুগ্ম মানে আনপেয়ার্ড ইলেকট্রন থাকবে না, কোনো অযুগ্ম আনপেয়ার্ড ইলেকট্রন যদি না থাকে তখন সেই সিস্টেমকে আমরা কি বলবো, আমরা সেই সিস্টেমকে তখন বলবো ডায়াম্যাগনেটিক। মানে কি, অরবিটালে দেখো এরকম সব মানে কোনো অযুগ্ম ইলেকট্রন নেই, ইলেকট্রন পেয়ার্ড আপ অবস্থায় আছে। ঠিক আছে, তো এখন এই অযুগ্ম ইলেকট্রন আছে না নেই সেটা আমরা দেখবো। প্লাস আমরা এখন চৌম্বক ভ্রামক কোন আয়ন্সের ক্ষেত্রে, আমরা বিভিন্ন আয়ন্সের ক্ষেত্রে আমরা এখন চৌম্বক ভ্রামক নির্ণয় করা শিখবো, যে বিভিন্ন আয়নের ক্ষেত্রে আমরা কি করে চৌম্বক ভ্রামক বার করতে পারি। আচ্ছা, আর চৌম্বক ভ্রামক বার করার সঙ্গে সঙ্গে আমরা কোন সিস্টেম প্যারাম্যাগনেটিক হবে না ডায়াম্যাগনেটিক হবে সেটাও আমরা বার করা দেখবো। প্যারাম্যাগনেটিক হবে, প্যারাম্যাগনেটিক হবে না ডায়াম্যাগনেটিক হবে তা বার করবো আমরা, তা দেখবো। ঠিক আছে, তো দেখি, ধরো একটা উদাহরণ নিলাম আমি Fe2+, এটার আমরা 3টে জিনিস বার করব। এক হচ্ছে এর এটা প্যারাম্যাগনেটিক না ডায়াম্যাগনেটিক, আর দুই নাম্বার হচ্ছে এর চৌম্বক ভ্রামক কত বেরোবে। দেখো চৌম্বক ভ্রামকের সূত্র হচ্ছে, চৌম্বক ভ্রামক মিউ দিয়ে বিচার করি, এটা মিউ, এই মিউ ইকুয়াল টু আমরা কি জানি, √n/n+2 bm, bm মানে কি বোর ম্যাগনেটন, এটা হচ্ছে একক। ঠিক আছে, বোর ম্যাগনেটন এককে আমরা চৌম্বক ভ্রামক বার করা শিখবো। n মানে কি, n মানে হচ্ছে নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন, n ইকুয়াল টু কি নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন। তো এখন দেখি Fe2+ এর ক্ষেত্রে এর চৌম্বক ভ্রামক মিউ মানে কি, মিউ মানে হচ্ছে চৌম্বক ভ্রামক, এই চৌম্বক ভ্রামকের ভ্যালু কত বেরোবে, এবং এতে নাম্বার অফ, এটা প্যারাম্যাগনেটিক সিস্টেম Fe2+ না ডায়াম্যাগনেটিক সিস্টেম, প্রথমে আমরা Fe2+ এর বিচার করছি। তাহলে Fe2+ করতে গেলে তোমার আগে Fe ইলেকট্রনিক কনফিগারেশন জানতে হবে, যে Fe ইলেকট্রনিক কনফিগারেশনটা কি। তাহলে 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d কত হচ্ছে বলো, এটা 26 তো। তাহলে এই পর্যন্ত হচ্ছে আর্গন 18 আর 2 20 আর 6 26। এখন Fe2+ মানে দুটো ইলেকট্রন কোথা থেকে বেরোবে, আমরা অলরেডি করে এসেছি, দুটো ইলেকট্রন 3d থেকে বেরোবে না 4s থেকে, না 4s হচ্ছে কি বাইরের অরবিটাল, তাই ইলেকট্রন কোথা থেকে বেরোবে 4s থেকে বেরোবে, রাইট। তো ইলেকট্রন 4s থেকে যদি বের করে দাও তাহলে 4s আর ইলেকট্রন নেই, তাহলে এখান থেকে এই পর্যন্ত আর্গনই লিখছি আমি,
আর এখানে 3D তে 6টা ইলেকট্রন আছে, তাই তো? তাহলে 3D তে 6টা ইলেকট্রন মানে কেমন ভাবে আছে? এখন ডি অরবিটাল মানে কটা কক্ষ, কটা ঘর হয়, কটা অরবিটাল? 1 2 3 4 5টা অরবিটাল, 5টা অরবিটালে 6টা ইলেকট্রন আছে। ইলেকট্রন পূর্তি প্রক্রিয়া কি? হোলস রুল। সমশক্তি সম্পন্ন কক্ষগুলি যত সময় খালি থাকবে ইলেকট্রনগুলি সমভাবে এই কক্ষগুলো দখল করবে। মানে 6টা পূরণ করতে গেলে 1 2 3 4 5, তারপরের ইলেকট্রন কোথায় হবে? 6 এখানে চলে আসবে ফিল আপ করতে, তাই তো? তো এটা হচ্ছে 6টা ইলেকট্রন এইভাবে পূর্তি হয়, এটা আমরা দেখলাম। তো 6টা। এখন এখানে কটা ইলেকট্রন? এখানে কি আনপেয়ার ইলেকট্রন আদৌ আছে? একদমই 1 2 3 4 4টে। এইটা কি? এটা এটা পেয়ার্ড ইলেকট্রন। তাহলে এর কথা আমরা কি মনে রাখবো? এর কথা আমরাও কিন্তু মনে রাখবো না। আমরা এই পেয়ার্ড ইলেকট্রন দেখবো কি করে? 1 2 3 4। তাহলে এখানে 4 আনপেয়ার্ড ইলেকট্রন আছে, 4 আনপেয়ার্ড ইলেকট্রন আছে। আর পেয়ার্ড ইলেকট্রন কত আছে? নাম্বার অফ পেয়ার্ড বা জোড়, নাম্বার অফ পেয়ার্ড বা জোড়, জোড় জোড় ইলেকট্রন কটা আছে? এই যে দুটো আছে, একটাই ঘরে জোড় ইলেকট্রন আছে। নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন কটা আছে? 1 2 3 4টে, 4টে। যেহেতু আনপেয়ার্ড ইলেকট্রন আছে, এই যে দেখতে পাচ্ছি আনপেয়ার্ড বা অযুগ্ম ইলেকট্রন 1 2 3 4টে আছে, তার মানে এই Fe2+ কি হবে? ডায়াম্যাগনেটিক হবে না প্যারাম্যাগনেটিক হবে? এক্স্যাক্টলি, Fe2+ কিন্তু কি হবে? প্যারাম্যাগনেটিক। একটাও যদি আনপেয়ার্ড ইলেকট্রন থাকে তাহলে সেটা হবে প্যারাম্যাগনেটিক সিস্টেম। তাহলে Fe2+ হচ্ছে প্যারাম্যাগনেটিক। এইবারে দেখবো চৌম্বক ভ্রামক কত হবে। কটা আনপেয়ার্ড ইলেকট্রন আছে? 4টে। তাহলে সূত্রে বসিয়ে দেবো রুট আন্ডার অফ n মানে 4, 4 × 4 + 2 বোর ম্যাগনেটন। তাহলে 4 2 6 4 6 24, রুট 24 বোর ম্যাগনেটন। রুট 24 মানে কত? এই 4.8 বা 9 মতো একটা হবে, 4.9 বোর ম্যাগনেটন। ঠিক আছে? তাহলে এরকম ভাবে আমরা কোনো সিস্টেমের চৌম্বক ভ্রামক এবং সেটা প্যারাম্যাগনেটিক না কোনো আয়ন ডায়াম্যাগনেটিক সেটা আমরা কিন্তু বিচার করতে পারবো। তো আর একটা উদাহরণ নিয়ে আমরা দেখতে পারি, একটা ব্যতিক্রমী এক্সাম্পল আমরা নিই, যেমন কপার। কপারের ক্ষেত্রে আমরা দেখেছি কি দেখায়? ব্যতিক্রমী ইলেকট্রনিক কনফিগারেশন দেখায় আর্গন, তারপরে কি আর্গন 4s 3d। তাহলে 4s এ থাকার কথা দুটো ইলেকট্রন, কিন্তু এর ফুলফিল করতে ওখানে কটা ইলেকট্রন যায়? কটা ইলেকট্রন যায়? একটা ইলেকট্রন যায়। তাহলে আমরা Cu2+ সিস্টেমের দেখি যে Cu2+ এর কি অবস্থা। Cu+ যদি আমরা বিচার করি, ইলেকট্রন কোথা থেকে যাবে? একদমই তাই, 4s থেকে যাবে। তাহলে ইলেকট্রন যদি 4s থেকে যায়, তাহলে 4s থেকে ইলেকট্রন আর থাকলো না 3d10। এখন Cu যদি আমরা 2+ করি তাহলে আমরা কেমন পাবো? আর্গন 3d, দুটো, এর থেকে একটা চলে গেল আর এখান থেকে একটা, তাহলে 3d9। ঠিক আছে? তাহলে আমরা এখন দুটো কেস করব। Cu+ এর ক্ষেত্রে কি হবে আর Cu2+ এর ক্ষেত্রে কি হবে? সেটা প্যারাম্যাগনেটিক হবে, প্যারাম্যাগনেটিক হবে না ডায়াম্যাগনেটিক হবে, এবং এদের চৌম্বক ভ্রামকের ভ্যালু কেমন হবে? ঠিক আছে? তাহলে দেখি Cu+, তাই তো? Cu+ মানে ইলেকট্রনিক কনফিগারেশন কি পেয়েছো? 3d10। d10 মানে কেমন? d10 মানে দেখি 1 2 3 4 5, d10 মানে 1 2 3 4 5 6 7 8 9 10, তাই তো? 10টা ইলেকট্রন। এখানে কি একটাও না আনপেয়ার্ড ইলেকট্রন আছে? নাম্বার অফ অযুগ্ম ইলেকট্রন, আনপেয়ার্ড বা অযুগ্ম, অযুগ্ম ইলেকট্রন এখানে একটাও আছে? সবই তো পেয়ার্ড, একটা দুটো তিনটে চারটে পাঁচটাই পেয়ার্ড। তার নাম্বার অফ অযুগ্ম ইলেকট্রন 0। তাহলে এটা কি হবে? প্যারাম্যাগনেটিক হবে না ডায়াম্যাগনেটিক হবে? অতএব Cu+ ইজ এ ডায়াম্যাগনেটিক সিস্টেম, ডায়াম্যাগনেটিক সিস্টেম, তাই তো? কিন্তু Cu2+ এর ক্ষেত্রে দেখি এর কি অবস্থা। 2+, তাহলে এর কি অবস্থা? এর হচ্ছে ইলেকট্রনিক কনফিগারেশনের কটা এ আছে? কটা ইলেকট্রন আছে? 9টা, তাই তো? তাহলে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা 9টা। তাহলে এখানে নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন কটা আছে? নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন সমান একটা আছে আনপেয়ার্ড ইলেকট্রন। আমি কি বলেছি? যদি একটা আনপেয়ার্ড ইলেকট্রন থাকে তাহলে সেটা কি হয়ে যাবে? ডায়াম্যাগনেটিক হবে না, সেটা হয়ে যাবে প্যারা
ম্যাগনেটিক সিস্টেম, তাই তো, প্যারাম্যাগনেটিক সিস্টেম। এটা Cu2+ প্যারাম্যাগনেটিক সিস্টেম, অতএব Cu2+ হচ্ছে প্যারাম্যাগনেটিক সিস্টেম। ভালো, তো Cu2+ প্যারাম্যাগনেটিক সিস্টেম, এটা আমি বুঝলাম। এবার দেখি আমি দুটোর ক্ষেত্রে চৌম্বক ভ্রামক কেমন বেরোয় আমরা সেটা লক্ষ্য করব। তো চৌম্বক ভ্রামক কত বেরোবে দেখি আমরা। সূত্র কি, মিউ ইকুয়াল টু রুট আন্ডার অফ n ইন্টু n+2 বোর ম্যাগনেটন। তাহলে n মানে কত, 0, তাহলে মিউ ইকুয়াল টু 0। তাহলে ডায়াম্যাগনেটিকের ক্ষেত্রে অলওয়েজ চৌম্বক ভ্রামক কত বেরোবে, 0 বেরোবে, যে কোনো ডায়াম্যাগনেটিক সিস্টেমের ক্ষেত্রে। এর ক্ষেত্রে কত, মিউ ইকুয়াল টু রুট আন্ডার অফ n ইন্টু n+2 বোর ম্যাগনেটন। নাম্বার অফ আনপেয়ার ইলেকট্রন কত আছে এখানে, n এর ভ্যালু 1, তাহলে 1 ইন্টু 1+2 তাহলে √2, মানে 1.414 টাইপস এর একটা বোর ম্যাগনেটন। তাহলে এটা হচ্ছে কি, তাহলে আমরা বুঝলাম যে আমরা কোন সিস্টেমের ডায়াম্যাগনেটিক কিংবা প্যারাম্যাগনেটিক কি হবে তা আমরা কিভাবে বের করবো সেগুলো আমরা দেখলাম। ঠিক আছে, তাহলে মোটামুটি অ্যাটমিক স্ট্রাকচারের ইম্পর্টেন্ট কয়েকটা টপিক আমরা কভার করলাম। ঠিক আছে, তো এরপরে আমরা পড়বো হচ্ছে পর্যায় সারণী। ঠিক আছে, এরপরে আমরা পিরিয়ডিক টেবিলটা পুরো শেষ করব। তো আজকের ভিডিও এখানেই শেষ হলো। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।